গ্যাসের সংকট চলছে সারা দেশে। নরসিংদীতে তীব্র সংকটের কারণে সাময়িক বন্ধ অনেক ফিলিং স্টেশন, বাকিগুলোতে গাড়ির লম্বা লাইন। ভরা মৌসুমেও পিরোজপুরে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, সরবরাহ কম থাকায় বাজারে হাহাকার। আনোয়ারায় কাল উদ্বোধন হতে যাচ্ছে বাংলাদেশ চীন অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ কাজ। কর্ণফুলী তীরের এই প্রকল্পে বিনিয়োগ হতে পারে 500 মিলিয়ন মার্কিন ডলার। এবং পঞ্চগড়ের সৌরবিদ্যুৎ আইসিটি হসপিটালিটি খাতে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ার ব্যবসায়ীরা। উদ্যোগ বাস্তবায়িত হলে কর্মসংস্থান হবে হাজারো মানুষের। সারা দেশে চলছে গ্যাসের সংকট, কোথাও এই সমস্যা কম, কোথাও তীব্র। কয়েকদিনের টানা গ্যাস সংকটের কারণে বিরূপ প্রভাব পড়েছে পরিবহন, শিল্প কারখানা, বাসাবাড়িতে। এদিকে নরসিংদীতে গ্যাসের সংকটে সাময়িকভাবে বন্ধ রাখতে হচ্ছে কয়েকটি ফিলিং স্টেশন। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। এতে হতাশ চালক ও যানবাহনের মালিকরা। নরসিংদীতে তিতাস গ্যাস মালিক কোম্পানির আঞ্চলিক বিপণন কার্যালয়ের ম্যানেজার মাকসুদ রহমান জানান, এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে নরসিংদী সহ আশেপাশের কয়েকটি জেলায় গ্যাসের চাপ উল্লেখযোগ্য হারে কমে গেছে। দ্রুত এলএনজি টার্মিনালে মেরামত করা হলে সংকট নিরসন হবে। তীব্র গ্যাস সংকটে গাজীপুরের শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। চরম ভোগান্তিতে ফিলিং স্টেশনে গ্যাস নিতে আসা গ্রাহকরা। প্রায় একই চিত্র নারায়ণগঞ্জ। ফিলিং স্টেশন থেকে শুরু করে বাসাবাড়িতে গ্যাস সংকটে বিপাকে জনসাধারণ। এ নিয়ে আরো খবর জানাতে নরসিংদী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমদ। তোফায়েল, গ্যাস সংকটে কি ধরনের প্রভাব পড়েছে নরসিংদীতে জানাবেন আমাদের বিস্তারিত। নরসিংদী শিবপুর উপজেলার কারারচরের একটি পথে এখানে কিন্তু সকাল থেকে আমরা তীব্র গ্যাস সংকটের কারণে যে যানবাহন পরিবহনগুলো এগুলোর ভিড় লক্ষ্য করতে হবে। এটি কিন্তু আসলে 24 ঘন্টারই একটি নিত্য পরিণত হয়ে গেছে। আমরা যেটা জেনেছি যে এখানকার যে তিতাস কর্তৃপক্ষ তারা কিন্তু জানিয়েছে যে মহেশখালীতে যে এলএনজি যে প্ল্যান্টটি রয়েছে সেটিতে আসলে গ্যাস সরবরাহ না থাকার কারণে নরসিংদীতে আসলে সরবরাহ না থাকার কারণে কিন্তু এই পরিবেশের সৃষ্টি। আমি একটু দেখাতে চাই যে আমরা দেখেছি যে সকাল থেকে বিভিন্ন পাম্পের নরসিংদীর বিভিন্ন পাম্পগুলোতে কিন্তু যানবাহনের যে তীব্র চাপ রয়েছে, তবে গ্যাসের চাপ না থাকার কারণে কিন্তু তারা এখন গ্যাস নিয়ে আবারও কিন্তু মাত্র 40 কিলোমিটার দূরে গিয়ে তাদেরকে আবারও পুনরায় গ্যাস নিতে হচ্ছে। আমি সকাল থেকে দেখেছি যে আসলে পাম্পগুলোতে পরিবহনের ব্যাপক ভিড় রয়েছে, বিশেষ করে যেগুলো গ্যাস নির্ভর গ্যাস জ্বালানি নির্ভর যে সকল পরিবহন সেগুলো পুরোই বিপাকে রয়েছে। আমি কথা বলেছি নরসিংদীর তিতাস গ্যাস আঞ্চলিক বিপণন কার্যালয়ের যে ম্যানেজার মাকসুদুর রহমানের সাথে। তিনি কিন্তু জানিয়েছেন যে মহেশখালীতে যে ভ্রাম্যমান এলএনজি যে প্ল্যান্টটি রয়েছে সেটিতে আসলে সরবরাহ না করার কারণে কিন্তু নরসিংদী সহ নরসিংদী, নারায়ণগঞ্জ, ঢাকা সহ বিভিন্ন সংকট দেখা দিয়েছে এবং এই সংকটের কারণে কিন্তু নরসিংদীর যে পাম্পগুলো রয়েছে অধিকাংশ পাম্পেই কিন্তু আসলে সংকট দেখা দিয়েছে। তাছাড়া কিন্তু বাসা বাড়িতেও কিন্তু রান্নার জ্বালানি গ্যাসের কিন্তু সংকট বেশ প্রকোপ আকারে লক্ষ্য করা গেছে। আপনি জানেন যে নরসিংদী একটি শিল্প সমৃদ্ধ এলাকায়, এখানে কিন্তু বিপুল পরিমাণে কলকারখানা রয়েছে যেগুলি মূলত গ্যাস জ্বালানি নির্ভর এবং এটিতে কিন্তু এই গ্যাস সংকটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে এবং যে তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে যে দ্রুত সময়ের মধ্যে এলএনজিতে যে ত্রুটির কারণে যে সেটি ত্রুটিযুক্ত ছিল সেটি মেরামত হলে কিন্তু আসলে এই যে গ্যাসের সংকট সেটি কাটবে এবং এর ফলে কিন্তু নরসিংদীতে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে আসবে বলে তারা প্রত্যাশা করছেন এবং তারা প্রত্যাশা করছেন যে দ্রুত সময়ের মধ্যেই যে এই সংকট নিরসন হবে এবং যে সকল চালক এবং মালিকরাও কিন্তু এর ফলে ব্যাঘাত তাদের কর্মে ব্যাঘাত করছে এবং তারা কিন্তু প্রত্যাশা করছেন সরকারের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে এই সংকট নিরসনের জন্য। তো শ্রাবন্তী, এই ছিল নরসিংদী থেকে গ্যাস সংকটের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। ভরা মৌসুমেও পিরোজপুরের বাজারে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, সরবরাহ কম থাকায় দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। জেলেদের জালে আশানুরূপ ইলিশ ও অন্যান্য সামুদ্রিক মাছ ধরা না পড়ায় বাজারে একদিকে কমেছে সরবরাহ, অন্যদিকে বেড়েছে দাম। এদিকে নদীখালেও আগের মতো মিলছে না দেশি মাছ। সামুদ্রিক ও মিঠা পানির মাছের সংকটে অনেকে ভরসা করছেন চাষের মাছে। তবে উৎপাদন খরচ বাড়ায় চাষের মাছের দামও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। সব মিলিয়ে মাছের বাজারে অস্থিরতা ও সংকটে ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা।
ব্যবসায়ীদের অভিযোগ, অবৈধ চায়না দুয়ারি জালের ব্যবহারে পোনা ও ছোট মাছ নিধন হওয়ায় ব্যাহত হচ্ছে দেশীয় মাছের প্রজনন ও বিস্তার। ফলে দিন দিন কমছে প্রাকৃতিক জলাশয়ে মাছের উৎপাদন। ট্রলিং জাহাজে যে মাছগুলো ধরে সে জাহাজের ধরার কারণে ছোট ছোট পোনাগুলো এবং ডিম রেণুগুলো এগুলো নষ্ট করে ফেলায়। আমরা বড় হওয়ার জন্য সুযোগ দিন ইলিশ ধরার। এই ট্রলিং জাহাজ যতক্ষণ বন্ধ না হবে ইলিশে এবার পর্যায়ক্রমে মাছ থাকবেই না। মাছ কিছু এখানে পাওয়া যায়, দাম মোটামুটি আগুন ছিল এখনো তাই, কিন্তু ইলিশ মাছের বাজার অনেক চড়া। পিরোজপুর থেকে মাছের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুবুল আলম মুন্না। বাজারে ইলিশ সহ অন্যান্য মাছের সরবরাহ দাম নিয়ে কেমন দেখছেন, কি বলছেন ক্রেতা বিক্রেতা ও সংশ্লিষ্টরা, সার্বিক চিত্র জানাবেন। শ্রাবন্তী, আপনি যেমনটি বলছিলেন, পিরোজপুর একটি নদীবেষ্টিত জেলা। এই জেলায় কিন্তু অনেক বড় বড় নদ নদী রয়েছে, পাশাপাশি কিন্তু অসংখ্য খাল বিল রয়েছে, যার কারণে কিন্তু একসময় পিরোজপুর জেলা মাছে পরিপূর্ণ সমৃদ্ধ ছিল। তবে এই ভরা মৌসুমেও কিন্তু পিরোজপুর জেলার যে এই বড় মাছের বাজারে রয়েছে, সেই বাজারে কিন্তু কাঙ্ক্ষিত ইলিশ পাওয়া যাচ্ছে না। যেমন আমি সকাল থেকে এই মাছের বাজারে এখানে ঘুরে দেখেছি যে এখানে 2-3 জন বিক্রেতা কিন্তু ইলিশ মাছ বিক্রি করছেন। এখানে কিন্তু একটা সময় কিন্তু প্রচুর ইলিশ মাছ পাওয়া যেত এবং ক্রেতা বিক্রেতায় কিন্তু সকাল থেকেই কিন্তু প্রচুর পরিমাণে হাট ডাকে মুখরিত হতো এই এখানকার যে মাছের বাজার রয়েছে। আপনাকে যদি আরো জানিয়ে রাখি যে এই মাছের বাজারে কিন্তু একসময় প্রায় 50 লক্ষ থেকে প্রায় 1 কোটি টাকার মাছ বিক্রি হতো। সেখানে কিন্তু এই সামুদ্রিক মাছের ঘাটতি থাকার কারণে কিন্তু সেখানে কিন্তু এখন বিক্রি হচ্ছে প্রায় 30 থেকে 40 লক্ষ টাকা। এবং এখানে যারা বিক্রেতা যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছে যে সমুদ্রে অবরোধ দেওয়ার পরেও কিন্তু বড় বড় যে ফিশিং ট্রলার রয়েছে সেই ট্রলারে মাছের যে পোনা রয়েছে সেগুলো ধরার কারণে কিন্তু এখন সামুদ্রিক কোনো মাছ পাওয়া যাচ্ছে না, যার কারণে ক্রেতাও কিন্তু কিছুটা কম রয়েছে। পাশাপাশি কিন্তু এখানকার পিরোজপুরের যে মানুষ যারা রয়েছে তারা কিন্তু দেশীয় মাছের উপরে কিন্তু কিছুটা ভরসা রাখলেও এখনো দেশীয় মাছ পাওয়া যাচ্ছে না। কারণ হলো এক প্রকারের যে জাল, চায়না দুয়ারি জাল যেটাকে বলে, সেই জাল কিন্তু জলাশয়ে খাল বিলে ফাঁদ হিসেবে পাতার কারণে কিন্তু সেখান থেকে কিন্তু দেশি মাছের পোনা কিন্তু মারা যাচ্ছে, যার কারণে এই দেশীয় মাছের দামও কিন্তু নাগালের বাইরে চলে যাচ্ছে। তো আমি এখানে একজন ক্রেতার সাথে কথা বলবো যে কি মাছ তিনি ক্রয় করতে আসছেন এবং এখানে কি পরিমাণে ইলিশ মাছ তিনি দেখতে পাচ্ছেন। জি, ইলিশ মাছ তো আসলে নাই বললেই চলে। ইলিশ মাছের যে পরিস্থিতি, আসলে আমরা তো চিন্তা ভাবনায় পড়ে গেছি যে 10 বছর পরে আমাদের বাচ্চা কাচ্চারা ইলিশ মাছ চিনবেই না। এই ইলিশ মাছগুলো টোটালি ট্রলিং জাহাজে নষ্ট করে ফেলায়। ট্রলিং জাহাজে এমনভাবে মাছ ধরে যে সব মাছের পোনাগুলো নষ্ট করে ফেলায়। ইলিশ মাছ এই জন্য একদম সংকট, ইলিশ মাছ পাওয়াই যায় না, আমরা তো কিনতেই পারি না। আমরা ইলিশ মাছ কিনতেই পারি না, এত দাম, আর এই সাধারণ অল্প কিছু ইলিশ। জি, যেমনটি শুনছিলাম, আমি একজন বিক্রেতার কাছ থেকে জানার চেষ্টা করব যে ইলিশ মাছের এই বর্তমান বাজারে কি পরিমাণে ইলিশ পাওয়া যাচ্ছে এবং দাম কেমন, যে কি পরিমাণে ইলিশ বিক্রি করতেছেন, কি দাম। ইলিশ মাছ নাই বললেই চলে, এই জন্য শুধু একমাত্র দায়ী ট্রলিং ফিশ। গরিব মানুষ তো ইলিশ মাছ পাবেই না এবং খেতেও পারবে না। 1 কেজির ইলিশ মাছ 3000 টাকা, আর যে ছোট ইলিশ আছে আমাদের কাছে ঝাটকা, তাও 1200 টাকা 1500 টাকা কেজি। এই জন্য যতদিন ট্রলিং ফিশ বন্ধ না হবে, সরকার বন্ধ করতে না পারবে, ইলিশ মাছ, আমি আশা করি ইলিশ মাছ হবে না। শুধু ইলিশ মাছ না, অন্য অন্য মাছের পোনা এই ট্রলিং ফিশের জন্য নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমি আমাদের বাংলাদেশ সরকারের কাছে আমি জোর দাবি জানাচ্ছি যে আপনি এই ট্রলিং ফিশের দিকে নজর দেন এবং ট্রলিং ফিশ বন্ধ করুন, যাতে আমরা বাংলাদেশের সাধারণ মানুষ 2টা ভাত মাছ খেয়ে বাঁচতে পারি, সেই ব্যবস্থা করবেন। আমি যেমনটি আমরা শুনছিলাম, আপনাকে যদি একটু জানিয়ে রাখি যে পিরোজপুরে কিন্তু যে সামুদ্রিক যে অন্যান্য যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো কিন্তু 400 থেকে 700 টাকা দরে কেজি বিক্রি হচ্ছে। এবং ইলিশ মাছের কথা যদি বলে রাখি, যে ঝাটকা সর্বনিম্ন হলো 600 টাকা এবং যে মাঝারি বা বড় ইলিশ যেগুলো রয়েছে এগুলো 1200 থেকে 3000 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যে পিরোজপুর থেকে মাছের বাজার, ইলিশ মাছের বাজার নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামের আনোয়ারায় কাল উদ্বোধন হতে যাচ্ছে বাংলাদেশ চীন অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ কাজ। কর্ণফুলী নদীর পূর্ব তীরে প্রায় 783 একর জমির উপর G2G ব্যবস্থাপনায় এই অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ হতে পারে প্রায় 500 মিলিয়ন মার্কিন ডলার। এরই মধ্যে সম্পন্ন হয়েছে ভূমি অধিগ্রহণ। ডেভেলপার চুক্তি সইয়ের পর শুরু হবে মূল অবকাঠামো নির্মাণের কাজ।
2016 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বাংলাদেশ সফরে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ধারাবাহিকতায় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। এক দশকের সেই পরিকল্পনা এখন বাস্তবায়নের পথে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে 4,189 কোটি টাকা। এর মধ্যে 2,467 কোটি টাকা বৈদেশিক ঋণ সহায়তায় এবং 1,722 কোটি টাকা সরকারি অর্থায়ন। প্রকল্পটির বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে 2027 সালের জানুয়ারি থেকে 2031 সালের ডিসেম্বর পর্যন্ত। বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে এটা বড় ধরনের অগ্রগতি হবে এবং আমাদের শিল্পায়ন হবে এবং আমাদের অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। বাংলাদেশে বিনিয়োগের জন্য বর্তমানে সরকার যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগটা যেন সফল হয়। সরকার যে আরও বিদেশি বিনিয়োগ আশা করছে সেটার জন্য একটা উদাহরণ হিসাবে থাকবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বাড়বে দেশি বিদেশি বিনিয়োগ, সেই সাথে চট্টগ্রাম হয়ে উঠবে একটি আধুনিক শিল্পের লজিস্টিক হাব। আমার আনোয়ারা কর্ণফুলীতে যে শিল্পের যে জাগরণ শুরু হবে ইনশাল্লাহ, এখানে $500 মিলিয়ন ইনভেস্টমেন্টের একটা পরিকল্পনা আছে। প্রকল্প সাইনের পরে এগুলো কার্যক্রম শুরু হবে এবং কার্যক্রম শুরু হয়ে গেলে কর্ণফুলী শুধু আনোয়ারা না, বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে এক মস্ত বড় একটা শুরু হবে। এই প্রকল্পের মাধ্যমে শুধু অর্থনৈতিক সমৃদ্ধিই নয়, চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক পাবে নতুন মাত্রা, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। প্লট পাওয়ার পর কেটে গেছে বছরের পর বছর, পরিশোধ করা হয়েছে কষ্টার্জিত টাকাও, অথচ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের আবাসিক প্রকল্পগুলোতে এখনও মেলেনি কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা। নানা সংকটে দীর্ঘদিনের পুরনো আবাসনগুলো যেখানে আলো দেখেনি, সেখানে আবারও প্রায় 6,706 কোটি টাকার নতুন 3টি আবাসনের উদ্যোগ নিয়েছে সংস্থাটি। অভিযোগ উঠেছে কেবল প্রভাবশালীদের সুবিধা দিতে নেওয়া হচ্ছে এসব মেগা প্রকল্প। সিডিএর খাতায় আবাসন প্রকল্পের সংখ্যা 16টি, বরাদ্দ দেওয়া হয়েছে 6,500-এর বেশি প্লট, কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। 1992 সালে নেয়া মোর্জারটেক এলাকার কর্ণফুলী আবাসিক প্রকল্প 32 বছর পর সম্প্রতি কিছুটা আলোর মুখ দেখলেও অধিকাংশ প্রকল্পের অবস্থায় করুণ। প্লট বিক্রি হয়ে শত শত ভবন উঠলেও তৈরি হয়নি সড়ক, নেই গ্যাস ও পানির সংযোগ। এমন অবস্থা নগরীর কেন্দ্রের আবাসিক এলাকা কল্পলোকে। পরিত্যক্ত অবস্থা জঙ্গল সলিমপুরের, আর বাইজিৎ হাউজিং থমকে আছে শুধু কাগজে কলমেই। নাগরিক সুবিধার অভাবে বছরের পর বছর ঘর তুলতে পারছেন না জমির মালিকরা। নাগরিক সুবিধাগুলো দেওয়া উচিত, রাস্তাঘাট নির্মাণ করে দেওয়া উচিত, তারপর লাইনের গ্যাস ঢোকার ব্যবস্থা করে দেওয়া উচিত, কিন্তু এগুলো না করে সিডিও অন্য একটা পরিকল্পনা, আবার নতুন আবাসিক করার একটা চিন্তা ভাবনা করতেছে। যে সকল আবাসিকগুলো হয়েছে সেগুলো পূর্ণাঙ্গ না করে নতুন আবাসিক করার যে পরিকল্পনা, এটি স্রেফ অর্থর একটা ব্যাপার আছে এখানে। পুরনো গ্রাহকদের এই ভোগান্তি ও অনিশ্চয়তার সুরাহা না করেই 2026-27 অর্থ বছরে প্রায় 6,706 কোটি টাকার নতুন 3 মেগা প্রকল্প হাতে নিয়েছে সিডিএ। প্লট করলে আমি এত কাঠা করে কিনবো, এত কাঠা করে বেচবো, আমার এত বেনিফিট হবে, আমার তহবিলে এত জমা হবে। অমুক মন্ত্রীকে প্লট দিতে পারবো, অমুক এমপিকে প্লট দিতে পারবো, অনেক বড় ব্যবসায়ীকে প্লট দিতে পারবো। অন্তত প্রভাবের লেনদেন হতে পারে, অর্থের লেনদেন হতে পারে। এগুলির জন্যই প্রজেক্টগুলি করা হচ্ছে বলে আমার বিশ্বাস। নগর পরিকল্পনাবিদদের এমন অভিযোগের মুখে অবশ্য আবাসন কৌশলে পরিবর্তনের আভাস দিচ্ছে সিডিএ। খালি জায়গা না থাকায় এবার আর প্লট নয়, ফ্ল্যাট বিক্রির বিষয় ভাবছে সংস্থাটি। এবড়োথেবড়ো কোনো প্রকল্প আমরা হাতে নেব না। 3 ভাগে আমরা ভাগ করেছি। উচ্চ আয়ের লোকদের জন্য আমরা এক ধরনের ভবন করি, মধ্য আয়ের লোকদের জন্য তাদেরকেও একটা ঠিকানা করে দেওয়ার জন্য, আর নিম্ন আয়ের লোককে আমরা বেশি প্রাধান্য দেব। তাই চট্টগ্রামবাসীর দাবি, বছরের পর বছর ঝুলে থাকা পুরনো প্রকল্পগুলোতে ন্যূনতম নাগরিক সুবিধা নিশ্চিত করুক সিডিএ। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। পৌরবিদ্যুৎ, আইসিটি ও হসপিটালিটি খাতে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ার ব্যবসায়ীরা। উদ্যোগ বাস্তবায়িত হলে কর্মসংস্থান হবে হাজারো মানুষের, স্থানীয় অর্থনীতিতে গতি আসবে বলছেন সংশ্লিষ্টরা। এ ব্যাপারে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ ও পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়। বিনিয়োগের অভাবে কৃষি নির্ভর এ জেলায় প্রসার হয়নি শিল্পের। কাজের জন্য স্থানীয়দের ছুটতে হয় অন্য জেলায়। এমন বাস্তবতায় পঞ্চগড়ে বিদেশি বিনিয়োগ এনে শিল্পায়ন ও কর্মসংস্থান বানানোর উদ্যোগ নিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। বিনিয়োগের সম্ভাব্যতা যাচাইয়ে এরই মধ্যে মালয়েশিয়ার একটি ব্যবসায়ী প্রতিনিধি দল পঞ্চগড় সফর করছেন। পরিদর্শন শেষে সৌরবিদ্যুৎ, আইসিটি ও হসপিটালিটি খাতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছেন তারা। আমি মনে করি এই জায়গাটি সৌরবিদ্যুৎ, আইসিটি ও হসপিটালিটি খাতে বিনিয়োগের উপযুক্ত। জায়গাগুলো আমরা পরিদর্শন করেছি এবং এ নিয়ে আরো যাচাই ও পর্যবেক্ষণ করব। এখানে এসে আমাদের দারুণ এক অভিজ্ঞতা হয়েছে। আমরা আশা করছি এখানকার প্রতিনিধিদের সঙ্গে কাজ করে সামনে এগিয়ে যাব। বিনিয়োগ হলে স্থানীয় ব্যবসা বাণিজ্যেরও সম্প্রসারণ হবে বলছেন স্থানীয় ব্যবসায়ীরা। আমাদের যদি ইনভেস্টররা আসে এই এলাকার অটোমেটিক ডেভেলপমেন্ট হবে। পঞ্চগড়ের বেকারত্ব দূরীকরণ করতে চাইলে তারা যেই সেক্টরেই ইন্টারেস্ট হয় ইনভেস্ট করার ক্ষেত্রে তাদেরকে আমরা ওয়েলকাম জানাবো। আমরা লোকাল যারা আছি তাদেরকে সঙ্গে নিয়ে এই কাজগুলো যদি করে সেক্ষেত্রে হয়তো কাজের আরো গতিটা বাড়বে। ব্যবসা বাণিজ্যের জন্য আমাদের জোন যদি আমাদের এখানে হয়, এটা আমরা পঞ্চগড়বাসী উপকৃত হব। বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস তার। এই এলাকার উন্নয়নের জন্য সামগ্রিক হয়ে কি করা যায় সেই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। মালয়েশিয়া থেকে একটা বড় বিজনেস টিম তারা ইনভেস্ট করতে চায় এবং এখানকার কোনো প্রতিষ্ঠান হয়, সেক্ষেত্রে আমি মনে করি এই এলাকার যে চিত্র বা এই এলাকা মানুষের যে দুর্ভোগ আছে সেটা কিন্তু আমূল পরিবর্তন হয়ে যাবে। বিনিয়োগ বাস্তবায়িত হলে পঞ্চগড়ের পাশাপাশি উত্তরাঞ্চলের অর্থনীতিতেও যোগ হবে নতুন সম্ভাবনা বলছেন স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবার জন্য কেনা জরুরি ওষুধ পৌঁছাচ্ছে না রোগীর হাতে। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে সবশেষ 2 লাখ টাকা ব্যয়ে কেনা ওষুধের নথিপত্র ঘেটে দেখা গেছে এক চাঞ্চল্যকর চিত্র। মাত্র 3 সপ্তাহে লোপাট হয়েছে 19,500 পিস ওষুধ। সদুত্তর দিতে পারছেন না দায়িত্বশীলরাও। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের প্রাথমিক চিকিৎসার একমাত্র ভরসা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র। কিন্তু কেন্দ্রটিতে গত 1 জুলাই নতুন ওষুধ কেনা হলেও খুব দ্রুত তা শেষ হওয়ায় বিষয়টি ক্রয় কমিটির সদস্যদের নজরে আসে। শিক্ষার্থী ও জাকসু নেতারা স্টোরের মজুদ যাচাইয়ের উদ্যোগ নিলে বেরিয়ে আসে থলের বিড়াল। ওষুধ শেষ হওয়ার কথা বলে হলেও খবর মেলে পুকুর চুরির। খোয়া যাওয়া ওষুধের মধ্যে রয়েছে 4,500 পিসের বেশি অ্যালাট্রল ট্যাবলেট। এছাড়া হদিস মিলেছে 5,000 পিস প্যারাসিটামল ও 4,000 পিসের বেশি ডমপেরিডনের। চুরি গেছে অ্যাজিথ্রোমাইসিন ও সিপ্রোসিনের মতো নিত্য প্রয়োজনীয় ওষুধও। প্রশাসনের পক্ষ থেকে যে পরিমাণ ওষুধ সাপ্লাই দেওয়া হচ্ছে এবং শিক্ষার্থীরা যে পরিমাণ ওষুধ পেয়েছে তার ভিতরে একটা বিশাল সংখ্যক গরমিল প্রায় 19,500 বেশি ওষুধ এখান থেকে মিসিং। তো আমরা সেই নথিপত্রগুলো যাচাই করতে গিয়ে এই তথ্যটা বেরিয়ে আসে। আমরা চাই প্রশাসন এটা সুষ্ঠু তদন্ত করুক। এ নিয়ে সদুত্তর দিতে পারেনি প্রধান মেডিকেল অফিসার ও স্টোর কর্মকর্তা। যে পরিমাণ ফার্মেসিতে সাপ্লাই দিয়েছে সেটা আমাদের কাগজে ডকুমেন্টেশন আছে, কিন্তু সেটা যোগ বিয়োগ করার পরে দেখা গেল যে গরমিল আছে। স্টোরের চাবি বা আধার আমাদের কারোর কাছে থাকে, কাগজে কলমে ডকুমেন্টেশন থাকে, তখন এটা তো ওনারা যোগ বিয়োগ করে যে কতগুলো দিয়েছে, রিসিভ করছে, ওগুলো কিন্তু আমি দেখি না। আমি তো থাকি হলো 4টা পর্যন্ত। এইখানে এর পরবর্তীতে যে কেউ একজন হয়তো কোনো কিছু করছেন, যে চাবি বানাইছেন, এই এত ওষুধ তো একসাথে যাওয়ার কথা না। যে ওষুধগুলো গেছে এই ওষুধগুলো পকেটে করে নেওয়ার মতো ওষুধ না। এখন এখানে যে ওষুধটা আছে ওষুধটা কিভাবে বের হইলো সেটার জন্য আমি বলছি যে সিসিটিভি দেখার জন্য। মেডিকেল সেন্টারে ওষুধ না পাওয়ার দীর্ঘদিনের অভিযোগকে গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। এই তদন্ত কমিটি করতে যে যদি আমাদের কাউকে বহিষ্কার করা লাগে বা কোনো ধরনের যদি তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নেওয়া লাগে, যে কোনো ব্যবস্থা আমরা গ্রহণ করব এবং প্রশাসনিক সভাতে এটা আমরা করব। সিন্ডিকেট কারা এগুলো ধরতে হবে। ওষুধ নিয়ে বড় ধরনের গরমিলের তথ্যে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবার বিষয়ে উঠেছে নতুন প্রশ্ন। ডিবিসি নিউজ ডেস্ক। নানা সমস্যায় জর্জরিত গাইবান্ধা কলেজিয়েট মডেলের সরকারি প্রাথমিক বিদ্যালয়। সামান্য বৃষ্টিতেই বিদ্যালয় প্রাঙ্গণে তৈরি হয় জলাবদ্ধতা। এর সঙ্গে বিদ্যালয়ের সামনে জমে থাকা ময়লা আবর্জনার স্তূপে ছড়িয়ে পড়ে দুর্গন্ধ। এতে চরম ভোগান্তিতে পড়েন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
জেলার অন্যতম প্রাচীন বিদ্যালয় গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ে প্রতিদিন আসে শত শত শিক্ষার্থী, কিন্তু বর্ষা এলেই তাদের মাথায় হাত। বৃষ্টির পানি জমে স্কুলের মাঠ ও প্রবেশপথ জলমগ্ন হয়ে পড়ে। হাঁটু পানি মারিয়ে অনেক শিক্ষার্থীকে শ্রেণীকক্ষে যেতে হয়। এতে পাঠদান যেমন ব্যাহত হচ্ছে, তেমনি নষ্ট হচ্ছে শিক্ষার স্বাভাবিক পরিবেশ। শুধু তাই নয়, বিদ্যালয়ের সামনে ঢাকনাবিহীন ডাস্টবিন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় বিদ্যালয়ের প্রধান ফটকের সামনেই ফেলা হয় ময়লা আবর্জনা। এতে পুরো এলাকায় দুর্গন্ধ ছড়ায়। এমন অবস্থা হচ্ছে পুকুরটা সংযোগ থাকার কারণে সবচেয়ে বেশি সমস্যাটা হচ্ছে যে পুকুরের পানিটাই ঢুকতেছে এখন আমাদের মাঠের মধ্যে। বাচ্চাদের পায়ে ঘা হচ্ছে, বাচ্চাদের জ্বর আসতেছে বা চুলকাচুলকি করে বাচ্চাদের। বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, দ্রুত জলাবদ্ধতা নিরসন এবং স্কুলের সামনে নিয়মিত ময়লা অপসারণ না হলে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি আরও বাড়বে। আবার পড়ে যাচ্ছে, অনেকে আবার ভিজা অবস্থায় থাকা অবস্থায় অনেকে সর্দি কাশ হচ্ছে। পৌরসভা আসে কিনা জানি না, কিন্তু যদি আসতো টাইম মতো বা সময় মতো যদি আসতো তাহলে তো এরকম বেহাল অবস্থা থাকতো না। শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নাগরিকদেরও সচেতন হতে হবে। পাশাপাশি বিদ্যালয়ের জলাবদ্ধতা দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর প্রশাসকের। আমাদের এক্সিএম মহোদয়কে একটা কমিটি গঠন করে দিয়েছি। তারা আমার এই সারা পৌরসভায় যত ক্রস ড্রেন আছে এবং যত ড্রেন আছে এবং যে ড্রেনের স্ল্যাব ঠিক আছে কিনা এবং ড্রেনগুলো সচল আছে কিনা এটা দেখার জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, বিদ্যালয়ের মাঠ উঁচু করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। পাশে যে পুকুর আছে, পুকুরের পানিটা ওভারফ্লো হয়েছে, এখানে কখনো পানি ওঠে না, এবছর পানি ওঠে, আমরা ব্যবস্থা নেব। শুধু আশ্বাস নয়, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের। ডিবিসি নিউজ ডেস্ক। 3 দফায় বাড়ানো হয়েছে সময় আর ব্যয়, এরপরও জটিলতা পিছু ছাড়ছে না চুয়াডাঙ্গা রেলওয়ে ওভারপাস প্রকল্পে। নকশা থেকে শুরু করে ভূমি অধিগ্রহণ আর ঠিকাদারদের গাফিলতি সব মিলে প্রকল্পের কাজ পুরোপুরি বন্ধ। নির্মাণ সামগ্রী পড়ে থাকা ও খানাখন্দে চলাচলের সড়কটি বেহাল হওয়ায় বেড়েছে ভোগান্তি। স্থানীয়রা বলছেন, একসময় ওভারপাসের দাবি এখন যেন গলার কাটা। এমন ভাঙাচোরা সড়ক চুয়াডাঙ্গার রেল বাজার এলাকায়, যেখানে আবার চলমান রেলওয়ে ওভারপাস নির্মাণের কাজ। চলাচল নির্বিঘ্ন করতে 2023 সালে শুরু হয় ওভারপাস নির্মাণের কাজ। প্রথমে নির্মাণ কাজের গতি থাকলেও পরের বছর থেকে নানা জটিলতায় থমকে দাঁড়ায় প্রকল্পটি। নকশায় ত্রুটি, ভূমি অধিগ্রহণ জটিলতা, ঠিকাদারের গাফিলতি ও রাজনৈতিক পট পরিবর্তনে মুখ থুবড়ে পড়েছে প্রকল্পটি। 2024-এ কাজ শেষ হবার কথা থাকলেও তা না হওয়ায় এখন প্রকল্পটি উল্টো জনদুর্ভোগে পরিণত হয়েছে। এই রাস্তায় না আসলে অনেকটা ঘুরে তারপর হসপিটাল যেতে হয়। প্রেগনেন্ট যাত্রীরা আসলে তাদের অনেক পেইন হয়, অনেক সমস্যা হয়। 15-20 মিনিট পর পর খালি ট্রেন, কোনো সময় আমরা এসে ফাঁকা পাইনি। কাজ খুব ধীরে তালে হচ্ছে, আমরা মাইক্রো নিয়ে গেলেও কাদা হচ্ছে, অটো ভেঙে পড়ে থাকছে, শহরবাসীর চরম সমস্যা আছে। একদিকে প্রকল্পের ব্যয় বেড়েছে 3 দফায়, স্থানীয়রা বলছেন একসময়ের প্রাণের দাবি এখন গলার কাটা। একদিকে ওভারপাস নির্মাণের কাজ পুরোপুরি বন্ধ, অন্যদিকে বেহাল চলাচলের সড়কও। কাজ হতে হতে বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার পর থেকে আমরা যে কি দুর্ভোগে আছি শুধু আমরাই বলতে পারবো। আমরা শুধু অপেক্ষা, কবে শেষ হবে ঠিক নেই। অর্ধেক কাজ হয়ে ওভারপাসের নির্মাণ বন্ধ থাকলেও দ্রুতই প্রকল্প সম্পন্ন করার আশ্বাস সড়ক ও জনপথ বিভাগের। জটিলতাগুলি এখন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কারণ আমরা যে ল্যান্ড অ্যাকুইজিশনের যে টাকা ছিল ওই টাকাটা আমরা ডিসি অফিসে দিয়ে দিছি। ডিসি অফিস তাদের আনুষ্ঠানিকতা শেষ করে গ্রাহককে টাকা দিয়ে দিবে এবং ডিসি অফিস আমাদেরকে জমি বুঝিয়ে দিবে। 748 মিটার রেলওয়ে ওভারপাসের কাজ এখন পর্যন্ত শেষ হয়েছে 60%। বাকি কাজ কবে নাগাদ শেষ হবে সেটি এখন বড় প্রশ্ন। ডিবিসি নিউজ ডেস্ক। টানা বৃষ্টিতে গাইবান্ধায় বেড়েছে কাঁচা মরিচের দাম। চরাঞ্চলগুলোতে মরিচের আবাদ ভালো হলেও পানিতে ক্ষেত তলিয়ে যাওয়ায় উৎপাদন ও সরবরাহ কমেছে। এর প্রভাব পড়েছে স্থানীয় বাজারে। কয়েকদিন আগে 50 থেকে 60 টাকায় বিক্রি হওয়া মরিচ এখন কিনতে হচ্ছে 200 টাকায়। ব্যবসায়ীরা বলছেন, জেলার 2 শতাধিক চর ও দ্বীপচরে মরিচের ব্যাপক চাষ হলেও তা বৃষ্টিতে পানির নিচে তলিয়ে গেছে। সামান্য মরিচ
আগে ছিল 40 টাকা, এখন তো অনেক দাম। তো বর্তমানে যে অবস্থা, এটা তো কেনা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। কাঁচা বাজার তো প্রায় সবকিছুরই দাম বাড়ছে ব্যাপকভাবে, তার মধ্যে মরিচের দামটা ব্যাপকভাবে বাড়ছে। মরিচের জায়গায় বন্যা এবং পানি হওয়ার কারণেই মরিচ আমদানি কমে গেছে, যার কারণে এখন দাম বেশি। টাউন ডিস্ট্রিক্ট থেকে নিয়ে আসছি, এখন বিক্রি হয় হচ্ছে 110 টাকা, এখন 180 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এখন। ইউরোপের দেশ ইতালিতে পৌঁছানোর স্বপ্ন নিয়ে ঘর ছেড়েছিলেন শরীয়তপুরের যুবক মানিক চোকদার। তবে স্বপ্নের পথ পাড়ি দিতে গিয়ে দালালদের খপ্পরে পড়ে 3 মাস ধরে নিখোঁজ এই যুবক। ছেলেকে মুক্ত করতে পরিবারকে গুনতে হয়েছে 50 লাখ টাকা। তবে গরু, খামার আর শেষ সম্বল জমি বিক্রি করেও মেলেনি মানিকের সন্ধান। শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের যুবক মানিক চোকদার স্থানীয় আমিনুল ব্যাপারী, এনামুল ব্যাপারী, নুরুল হক ব্যাপারী, মাতুল খা ও শাহনুর বেগমের সাথে 10 লাখ টাকায় চুক্তি করেন ইতালি যেতে। তবে দালাল চক্র মানিককে ইতালি না পাঠিয়ে ভারত, শ্রীলঙ্কা, দুবাই ও মিশর ঘুরিয়ে 2025 সালের আগস্টে লিবিয়া নিয়ে বিক্রি করে দেন স্থানীয় মাফিয়াদের কাছে। আমার ছেলেরে ওই 25 লাখ টাকা কন্ট্রাক্টে সরাসরি নিব। এখন আমি সুস্থ বিচার চাই আর আমার ছেলে ফেরত চাই। এরপর বন্দিদশায় রেখে চলে নির্মম নির্যাতন। মুক্তির জন্য কয়েক ধাপে পরিবারটি থেকে আদায় করা হয় 50 লাখ টাকা। কিন্তু চলতি বছরের এপ্রিল থেকে আর খোঁজ মিলছে না মানিকের। টাকা পয়সা দিয়া বিদায় দিছে, এখন আমার ছেলের আমি পাই না। আমিনুর আমার কাছে তানে 50 লাখ টাকা নিছে, আমার ছেলেরে আমার বুকে একটা দিবে। এই ঘটনায় মানিকের পরিবার 5 জনের বিরুদ্ধে মামলা করেছেন। এরই মধ্যে 2 আসামি গ্রেপ্তার হলেও খোঁজ মেলেনি তার। স্বামীর শোকে পাগল প্রায় মানিকের স্ত্রী। শিশু সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা তাড়া করে ফিরছে তাকে। আমার মেয়েটা বাবা বাবা কয়ে কাঁদে, কিন্তু সে পায় না। আমি আমার স্বামীরে ফেরত চাই। তবে আসামির পরিবারের দাবি মিথ্যা মামলায় তাকে ফাঁসানো হয়েছে। আপনারা ভালো পজিশনে আছেন, আপনারা আমাদের চাঁদা দেন। মানে তারা এই দেশে এরকম করেই খায়, এতে চাঁদা করে, আর মারামারি করে, আর দরাদরি করে, এরকম করেই খায়। স্থানীয়রা বলছেন দালাল চক্রের ফাঁদে পড়ে নিঃস্ব আরো অনেক পরিবার। আমিনুর ধরেন আরো 5 ফুট নিচে, আরো অনেক এলাকায় আরো দেখেন আরো 4-5টা নিচে এলাকাতে। এইটারে আমরা সুস্থ বিচার চাই। আরো লোকের টাকা নিচে নিয়ে অনেক টাকা, অনেক মানুষ ফকির বানায় ফেলেছে। আর কোনো সংসার আর কোনো মার বুক জন্য খালি না হয়, এটাই আমার চাওয়া। মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডির কাছে হস্তান্তরের কথা জানান পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। প্রাথমিক তদন্ত হয়, পরবর্তীতে মামলাটা সিআইডি কর্তৃক তদন্ত করা হয়। এটা সিআইডিতে হস্তান্তরের জন্য আমাদের যথাযথ কর্তৃপক্ষের মতো লেখা হয়েছে। সহায় সম্পদ হারিয়ে নিঃস্ব পরিবারটির আকুতি এখন মানিককে যেন দ্রুত উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হয়। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সারা বাংলা সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।